আমরা অনেক সময় ভুল করি যে আমরা আমাকে ভালোবাসার চেষ্টা করি। আমি বলি, আপনি বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের মানুষকে ভালোবাসেন, আপনি বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের একজন, আপনাকে ইন্ডিভিজুয়ালি ভালোবাসা লাগবে না। আসসালামু আলাইকুম। আইরিক প্রেজেন্স এআই নিয়ে জেনজি কেমন সরকার চাইছি আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। বরাবরের মতোই আমরা একটি ইস্যু নিয়ে আমরা পুরো পডকাস্টটা জুড়েই কথা বলবো। আজকের ইস্যুটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই যুগোপযোগী এবং বলবো যে অনেকটা ডিবেটের মতোই হবে আসলে আজকে আমাদের এই পডকাস্টের যে জায়গাটা, যেখানে আমাদের সাথে আছে শ্রদ্ধেয় স্যার প্রফেসর খন্দকার আব্দুল্লাহ আল মামুন। স্যার, আবারও আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই পডকাস্টের জন্য। আপনি যে আপনার ব্যস্ত শিডিউল থেকে সবসময় আমাদের জন্য সময় বের করেন এই পডকাস্টটা করছে, সেজন্য আমরা অতিপর কৃতজ্ঞ আপনার প্রতি। না, থ্যাংক ইউ। আপনারা যেই ইস্যুগুলো নিয়ে কথা বলছেন এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি এআই এবং জেনজি এবং আমাদের নেক্সট ইলেকশন এবং নিউ গভর্নমেন্ট। জি, সো এই ধরনের কাজে আমি নিজেকে অংশগ্রহণ করতে পেরে খুবই সৌভাগ্যবান মনে করছি। থ্যাংক ইউ স্যার। আপনি জানেন যে আমাদের আজকের এই এপিসোডের টপিক হচ্ছে একেবারেই আপনি যেই লাইনটায় প্রতি ডে ইন এবং ডে আউট কাজ করে, যে এআই এর যুগে শিক্ষা ও ক্যারিয়ার। শিক্ষা নিয়ে আমরা জানি যে বাংলাদেশের শিক্ষা খাত নিয়ে আসলে আমাদের নালিশ, অভিযোগ, কমপ্লেইনের শেষ নাই। আগামী এই ইলেকশনে যেই আগামী সরকার আসবে তারাও হয়তো অনেক কিছু করবে, কিন্তু কি করবে, কি স্ট্যাটাস, কি কতটুকু নিচে আমরা আছি, কতটুকু খারাপ আছি এবং সেখান থেকে ভালো করতে গেলে আসলে প্রযুক্তি বা এআই এটা নিয়ে কি করতে পারি, সেগুলো নিয়েই আমরা আজকে কথা বলবো। স্যার, তো প্রথমে আপনার কাছে যেটা জানতে চাচ্ছি সেটা হলো যে এই যে আমরা এআই নিয়ে এখন অনেক কথা শুনি, শিক্ষা নিয়ে অনেক কথা শুনি, শিক্ষা নিয়ে আমাদের অলরেডি অনেক বাজে অবস্থা। আমাদের বিভিন্ন পর্যায়ে, সেটা আমরা স্কুল পর্যায়ে বলি, কলেজ পর্যায়ে বলি, ইউনিভার্সিটি পর্যায়ে বলি, সবখানেই দেখতে পাচ্ছি যে আমরা আসলে শিক্ষাতে যতটা আমরা ভালো করতে পারতাম, যে ধরনের আমাদের ইন্টেলেক্ট ছিল, থাকবার কথা, ডেভেলপ করবার কথা, সেটা করতে পারি নাই। এখন বিশ্বের সব জায়গায় তো এআই নির্ভর অনেক শিক্ষার অনেক কিছু চলে এসেছে। চায়না এবং অন্যান্য কান্ট্রিতে আমরা জানি যে স্কুল লেভেল থেকেই এআই একটা বাধ্যতামূলক শিক্ষা হয়ে গেছে তাদের প্রতি। আমরা কি আসলে তাদের থেকে এই দৌড়ে কতটা পিছিয়ে, কত তাড়াতাড়ি আপনার মনে হয় যে আমরা এই আস্তে আস্তে কচ্ছপের গতিতে হলেও আমরা একটা সময় তাদেরকে ছুঁতে পারবো? ধন্যবাদ। আমি প্রথমে যে কথাটা বলবো, আপনি কি চান, কোয়ালিটি চান না কোয়ান্টিটি চান? আমরা কিসের পিছনে দৌড়াচ্ছি? আমরা আসলে কোয়ান্টিটির পিছনে দৌড়াচ্ছি এবং সেই কারণে আমরা প্রচুর গ্রাজুয়েট প্রডিউস করেছি। কিন্তু স্যার, দুটোই কি একসাথে সম্ভব না? কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই তো আমাদের এত মানুষের দেশে, শুধু তো কোয়ালিটি দিয়ে অল্প কিছু মানুষ জানলো সব, বাকি সবাই অশিক্ষা, কুশিক্ষা এই ধরনের। আমরা তো সেটাও চাই না, আমরা তো দুটোই চাই। দুটোই চান, দুটোই আসলে চাওয়া দরকার। জি, সেই দুটো চাওয়ার জন্য আপনার ইকোসিস্টেম লাগবে। আমরা কত গ্রাজুয়েট প্রোডাকশন করব, কত ছেলে মেয়ে বেশি মেট্রিক পাস করবে, কত জিপিএ 5 পাবে, কত গোল্ডেন জিপিএ 5 পাবে। সো এই কারণে আমরা আসলে কি হয়ে গেছে জানেন, সার্টিফিকেট ড্রিভেন জি এডুকেশন। কিন্তু আমরা এখন বুঝতে পারছি সার্টিফিকেট উইদাউট স্কিলস ইজ কমপ্লিটলি অ্যাবান্ডেন্ট। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। হাউএভার, যেটা হয়ে গেছে সেটা তো আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো না। আমি যদি আপনাকে বলি 24-এর যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনও কিন্তু এই আমাদের ব্রোকেন শিক্ষা ব্যবস্থার আউটকাম। কারণ আমরা দেখতে পাচ্ছি যারা মেধাবী তারা সুযোগ পাচ্ছে না, আমাদের সমাজে প্রচন্ড বৈষম্য, বিভিন্ন জায়গায় পলিটিসাইজ, ঠিক না? সো এই যে পুরো একটা ব্রোকেন সিস্টেম গত 15 বছর এস্টাবলিশ হয়েছে, যার কারণে আজকে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে মেরিটোক্রেসি প্রচণ্ড অভাব এবং তারই ফলশ্রুতিতে আমাদের প্রাইমারি এডুকেশনে কোনো কোয়ালিটি এডুকেশন নাই, সেকেন্ডারি এডুকেশনে কোনো কোয়ালিটি এডুকেশন নাই, টার্সিয়ারি এডুকেশনে যেটা হচ্ছে নলেজ ক্রিয়েশন সেন্টার, টার্সিয়ারি এডুকেশন জ্ঞান ক্রিয়েট করার সেন্টার, কিন্তু সেই টার্সিয়ারি এডুকেশন কী হচ্ছে, আমরা হাজার হাজার গ্রাজুয়েট প্রোডাকশন করতেছি এবং এই মুহূর্তে বাংলাদেশে অশিক্ষিত বেকারের চেয়ে শিক্ষিত বেকার বেশি এবং সেটা প্রায় 54 লক্ষ। আমরা যত পারি যত্রতত্র ইচ্ছা আমরা
ইউনিভার্সিটি করছি, কলেজ করছি, স্কুল করছি, কিন্তু একটা শিক্ষা ব্যবস্থার কয়েকটা ফান্ডামেন্টাল কম্পোনেন্ট আছে। সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, যেমন আমরা বিল্ডিং লাগবে, ক্লাসরুমে ইকুইপমেন্ট লাগবে, এটা একটা পার্ট। কোয়ালিফাইড শিক্ষক, এটা হলো ইন্টিগ্রাল পার্ট। কোয়ালিফাইড শিক্ষক বলতে আমরা আসলে কি বুঝি? কারণ কোয়ালিফাইডের তো আমরা অনেক কিছুই দেখি, টিচার্সদেরও অনেক ট্রেনিং প্রোগ্রাম হয়, টিচার্সদের ট্রেনিং প্রোগ্রামের জন্য অনেক অনেক সরকার অনেক অনেক হচ্ছে টাকা পয়সা দেয়, প্রায় এখানে ওখানে যায়। তো তাহলে কোয়ালিফাইড শিক্ষক কেন নাই, বা না থাকলে কেন নাই? আমি সে জায়গাটায় আসছি। সো আমাদের তিনটা জিনিস আমি বললাম, একটা হলো আমার ইনফ্রাস্ট্রাকচার, একটা হলো কোয়ালিফাইড শিক্ষক, আর একটা হলো একটা রেগুলেটরি সিস্টেম। যে আমি যে বললাম কোয়ালিফাইড শিক্ষক, ইনফ্রাস্ট্রাকচার, এটা ঠিক মতে আমার অবজেক্টিভের জন্য কাজ করছে কিনা সেটা মনিটর করার জন্য আমাদের গভর্নমেন্টের বিভিন্ন রেগুলেটরি অথরিটি। আমাদের কোয়ালিফাইড শিক্ষকের চেয়ে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে সবার ফোকাস ছিল। সেটা কেন জানেন? দুইটা কারণে। একটা হচ্ছে যত বেশি বিল্ডিং বানাবো, যত বেশি ইকুইপমেন্ট কেনাকাটা করব, ততই আমাদের যারা এটার সাথে ইনভলভ তাদের একটি ইনকামের সোর্স হবে। কারণ আপনি জানেন আমাদের দুর্নীতিতে আমরা নিমজ্জিত, এবং কোয়ালিফাইড শিক্ষকের কথা বলছেন, সেখানেও দুর্নীতির মাধ্যমে আমরা কাজ করছি। আমি আপনাকে একটা জোকস বলতে চাই। আপনি জানেন আগের দিনে আমরা যখন পড়াশোনা করতাম, আমি বলতেছি ধরেন 25-30 বছর আগে, একটা কথা ছিল আমাদের এলাকার যে ছেলেটা খুবই দুর্বল, তাকে দিয়ে আর কিছু হবে না, সে খুব দুর্বল, সে কি করতো, বিভিন্ন ধরনের নাইট কলেজ আছে, নাইট কলেজে সে বিভিন্ন লয়ের কোর্স করতো। লয়ার্স কোর্স করে সে কোনোভাবে জীবিকা নির্বাহের একটা চেষ্টা করতো আমাদের কোর্ট টোটগুলোতে। আপনি জানেন যে উকিলের সহকারী বা এরকম, বা উকিল হওয়ারও চেষ্টা করতো। কিন্তু দুঃখের ব্যাপার কি জানেন? শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ড আমরা ভেঙে দিছি কিভাবে জানেন? কারণ এখন কারা শিক্ষক হয়ে জানেন? ওই যে ছেলেটা নাইট কলেজে পড়ে উকিল হইতো, ঠিক সেই ছেলেটা যাকে দিয়ে কিছু হবে না, সে 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা ঘুষ দিয়ে সে শিক্ষক হওয়ার চেষ্টা করে। এবং আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের পলিটিশিয়ান, আমাদের অন্য যারা আছে, তারা সেই জিনিসটাকে এস্টাবলিশ করছে। তাহলে আপনি কিভাবে আশা করেন আপনি কোয়ালিফাইড শিক্ষক পাবেন? কারণ কোয়ালিটি শিক্ষক তো আপনি মর্যাদা দিয়ে পাবেন, টাকা দিয়ে পাবেন না। আমাদের সমাজ ব্যবস্থায় সেটার সাথে কি স্যার একটু, মানে সরি ফর ইন্টারাপশন, কিন্তু সেটার সাথে কি নৈতিক অবক্ষয়েরও কোনো একটা সম্পর্ক আছে? কারণ আমরা খুব রিসেন্টলিও একটা দেখলাম যে টিচার নিয়োগ একটা পরীক্ষায়, আমরা যেহেতু প্রযুক্তির কথা বলছি, প্রযুক্তির ব্যাড এফেক্ট যেটা, যে কানের ভিতরে অথবা অন্য কোথাও থেকে আমার ডিভাইস, হিয়ারিং ডিভাইস লাগিয়ে তারপর হচ্ছে তারা পরীক্ষা দিচ্ছে যাতে তারা টিচার হিসেবে চান্স পায়। এখন এটা তো করছে, ধরা পড়েছে, আলহামদুলিল্লাহ, যে আচ্ছা ঠিক আছে, সেটা হয়তো বা সফল হয় নাই, কিন্তু এই চিন্তাটা কি করে কারো মাথায় আসতে পারে যে কিনা শিক্ষাক্ষেত্রে নিজের ক্যারিয়ার গড়তে চায়? এইখানে আসলে আমাদের এই মোরাল যেই অবনতিটা হচ্ছে, এটা কেন হচ্ছে, বা এখান থেকে আমরা আসলে কোয়ালিফাইড শিক্ষক কেন আমি পাচ্ছি না? যারা শিক্ষাক্ষেত্রে আসছেন তাদের এরকম মোরাল অবক্ষয় কেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমার যে এক্সাম্পলটা সেটাকে এন্ডোর্স করলেন। আচ্ছা আচ্ছা, ওকে। আমাদের আসলে সমাজ ব্যবস্থায় আমরা অনেক ক্ষেত্রেই আমাদের মরাল যে ভ্যালুস বা ইথিক্যাল ভ্যালুস, সেই জায়গাটাকে অনেক দূরে সরে গেছি। এটা দূরে সরার দুইটা রিজন। কারণ আমাদের মরালিটি আমরা কোথায় শিখি? প্রথমে শিখি ঘর থেকে, তারপরে শিখি আমাদের স্কুল থেকে। আপনি দেখেন আমাদের অনেক বাবা মারা এখন তারা হচ্ছে যে কিসের পিছনে ছুটছেন, ওনারা অবৈধ পথে টাকা ইনকাম করেন। এই কারণে মরালিটিটা অনেক অংশ ধ্বংস হয়ে গেছে। আবার এই যে আপনি যে শিক্ষকের কথা বললেন, সেই শিক্ষক যদি ধরা না পড়তো, উনি তো শিক্ষক হইতেন, রাইট? অবশ্যই। তার মানে যে লোকটা 2 নাম্বারই করে আনইথিক্যালি শিক্ষক হয়েছেন, তার কাছে কি আপনি ইথিক্স আশা করেন ক্লাসরুমে উনি ইথিক্স শেখাবেন? কিন্তু ক্লাসরুমে ইথিক্স কি আসলে শেখানো সম্ভব? আমাদের সময় ছিল। আমি একেবারে গ্রামের হাই স্কুলে পড়েছি, প্রাইমারি স্কুলে পড়েছি। আমি ইথিক্স এবং মরালিটি আমার ফ্যামিলির কাছ থেকে শিখেছি। আমার প্রাইমারি স্কুল, হাই স্কুলে শিখেছি, ইভেন ইউনিভার্সিটিতে শিখেছি। আমি শিওর আপনিও শিখেছেন। এখন আমাদের মেজরিটি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমাদের শিক্ষকদের কি সেই ইথিক্স যেটা আমরা আমাদের শিক্ষকদের কাছে পেয়েছি, সেটা কি আপনি চোখে দেখেন? আরেকটা হচ্ছে আমাদের স্পেশালি ইউনিভার্সিটির শিক্ষকরা, আমরা কতটুকু নিজেদের বিবেককে জিজ্ঞাসা করতে পারি, আমি আজ ইউনিভার্সিটির শিক্ষক হিসেবে আমি কি আমার রেসপন্সিবিলিটি পালন করছি? আমার কাছে মনে হয় এই এআই এর যুগে
আমরা আমাদের নিজেদেরকে, আমাদের বিবেককে কোশ্চেন করা উচিত। একজন শিক্ষক হিসেবে, হোক আমি প্রাইমারি স্কুলের শিক্ষক, হোক আমি হাই স্কুলের শিক্ষক, হোক আমি কলেজের শিক্ষক আর ইউনিভার্সিটির শিক্ষক, আমার শিক্ষক হিসাবে যে আমার মরালিটি, আমার এথিক্স, আমার কমিটমেন্ট টু মাই স্টুডেন্ট, টু দ্য সোসাইটি, টু দ্য কান্ট্রি, কতটুকু আমি পালন করছি। স্যার তাহলে যদি ইউনিভার্সিটির শিক্ষকদের কাছেই আসি, যেমন শিক্ষক বলতেই আমরা সাধারণত ধরি হ্যাঁ শিক্ষক কি করবেন, আসবেন, ক্লাস করবেন, তার খাতে একটা সিলেবাস থাকবে বা কিছু থাকবে, সেই বইগুলো তিনি পড়াবেন, এক্সাম নেবেন, এক্সামের হচ্ছে গ্রেড চেক করবেন, চলে যাবেন। এছাড়া আর কি রেসপন্সিবিলিটি, স্পেশালি যদি আমি টার্সিয়ারি হায়ার এডুকেশন আমি বলি যে ইউনিভার্সিটি লেভেলে আসলে রেসপন্সিবিলিটিটা কোথায়? আপনি দেখেন, আপনি একজন ইউনিভার্সিটি শিক্ষকের ডেফিনিশন দিলেন, রাইট? আমার কাছে এই ডেফিনিশনটা হচ্ছে একজন হাই স্কুলের শিক্ষকের ডেফিনিশন। আচ্ছা। এবং হাই স্কুলের শিক্ষক আপনি যে ডেফিনিশন তার চেয়েও বেটার গ্লোবালি। জি। একজন ইউনিভার্সিটির শিক্ষকের ডেফিনিশন হচ্ছে, আমি মনে করি গ্লোবালি, যেটাতে যেহেতু আমি বিদেশেও পড়াশোনা করছি, বিদেশে মানে চাকরি করেছি, গ্লোবালি একজন সত্যিকারের ইউনিভার্সিটি শিক্ষকের 3টা বৈশিষ্ট্য থাকা উচিত। আচ্ছা। সেই 3টা বৈশিষ্ট্য কি? সে বলছে এই প্রফেসর শুড বি এ নলেজ ক্রিয়েটর। ওকে। উনি ওনার ক্লাসরুমে পাঠদানের পাশাপাশি উনি সমাজের, ইন্ডাস্ট্রির সমস্যা নিয়ে গবেষণা করবেন, সেই গবেষণা থেকে সলিউশন তৈরি করবেন, এবং ওই ইনোভেটিভ সলিউশন থেকে নতুন জ্ঞান ক্রিয়েট হবে। দ্যাটস মিনস নলেজ ক্রিয়েটর। সেকেন্ড হচ্ছে, ওই নলেজটা শুধু ক্রিয়েট করে উনি বসে থাকবেন না, ওই নলেজের মাধ্যমে উনি সোসাইটি এবং ইন্ডাস্ট্রির পরিবর্তনের জন্য কন্ট্রিবিউট করবেন, কোলাবোরেট করবেন উইথ দ্য ইন্ডাস্ট্রি, উইথ দ্য গভর্নমেন্ট, যার মাধ্যমে সমাজ পরিবর্তন হবে। ওনাকে আমরা নতুন পরিবর্তনকারী বা চেঞ্জ মেকার হিসেবে ওনাকে আমরা চিনব। থার্ড যেটা হচ্ছে, উনি আমাদের জন্য একজন আদর্শ শিক্ষক হবেন, দ্যাট ইজ আইডল ফর দ্য সোসাইটি। আমার ছোট জেনজি যারা আছে তারা আমাকে দেখে শিখবে, আমি অমুক প্রফেসরের মতো প্রফেসর হতে চাই। তার মানে আপনি দেখেন, আমাদের সমাজে যদি আপনি এখন তাকান, আমি যে ডেফিনেশন দিলাম এটা হলো গ্লোবাল ডেফিনেশন অফ ট্রু প্রফেসর। কয়জন প্রফেসর আমরা পাবো এরকম? কিন্তু স্যার সেটা তো যদি হয় যে ধরেন আপনি যেভাবে আপনি এই জিনিসগুলো মেনটেন যদি করে থাকেন, যদি করছেন, তাহলে সেটা আপনি ইন্ডিভিজুয়ালি করছেন। কিন্তু আমাদের আজকে আমরা তো আসলে চাই যে আগামী যে সরকারটা আসবে সে যাতে এই জিনিসগুলো এনশিওর করতে পারে। সুতরাং সরকার আসলে এখানে কি করবে, যদি ইন্ডিভিজুয়াল যে প্রফেসর তিনি যদি এই রেসপন্সিবিলিটিগুলো না মানেন বা সেই অনুযায়ী নিজেকে গড়ে না তুলেন, বা যাতে গড়ে তুলতে পারেন, আমরা যদি পজিটিভভাবেই দেখি, সরকার আসলে কি করবে? আগামী সরকার, আগামী সরকারের কাছে অনেক বড় আশা বা প্রত্যাশা। কেন? 24-এর বৈষম্য বিরোধী আন্দোলন থেকে আমরা স্বৈরাচারকে সরাইছি, এবং সেই রেসপেক্টে আমরা যদি বলি, আগামী সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা, অনেক আশা। এবং এখানে 2টা জিনিস আছে। আমাদের জেনজিরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, আমাদের জেন আলফারা প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে পড়াশোনা করছে। এই একটা সিনারিও, এই জেনজি এবং জেন আলফাকে যদি আমরা সত্যিকারের এডুকেশনে নিয়ে আসতে চাই, এখানে সরকারের সবচেয়ে বেশি করণীয় কাজ আছে। সেটা কি? মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ করা। আচ্ছা। এবং যে মেধাবী শিক্ষক ভালো কাজ করতে চান তাকে সাপোর্ট দেওয়া, তাকে সব ধরনের এনেবলিং এনভায়রনমেন্ট দেওয়া, যে ভালো কাজ করবে তাকে রিওয়ার্ড করা। আমি আবারও বলতেছি, যে সরকারের ক্ষমতায় আসবে, সেটা সরকারে আসুক আর বিরোধী দলে যাক, 1 নম্বর কথা হলো, ইউনিভার্সিটিতে কোনোভাবেই ব্যাচেলার পাশ করার পরে লেকচারার নিয়োগ করা যাবে না। যদি এটা ধরেন, আমি আত্মসামাজিক অবস্থার কারণে এটা হচ্ছে না, ওইটা যদি নাও হয়, লেকচারার যদি নিয়োগ করি, যোগ্যতার ভিত্তিতে ইউনিভার্সিটির শিক্ষক নিয়োগ করতে হবে। কে কোন দল করছে, কে কোন দলের বিরোধী হয়েছিল, এগুলো দেখা যাবে না। ঠিক এই ধরনের সিনারিওটা আমরা বিসিএস এর মাধ্যমে যে আমাদের কলেজগুলোতে নিয়োগ হয় সেটা, এবং আমাদের যে এমপিওভুক্ত ন্যাশনাল ইউনিভার্সিটি কলেজ আছে সেখানেও কোনোভাবে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স না করে শিক্ষক নিয়োগ করা, এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে অ্যাকাউন্টেবল করা, হোক সেটা ইউনিভার্সিটি হোক সেটা কলেজ, অ্যাকাউন্টেবল করা যে আমার যে কোয়ালিটি এডুকেশন, আমি যে আবার বলছি কোয়ালিটি, আপনি চাচ্ছেন কোয়ালিটি এবং কোয়ান্টিটি একসাথে, সেই কোয়ালিটি এবং কোয়ান্টিটি যদি একসাথে করতে হয়, আমার অ্যাকাউন্টেবিলিটি লাগবে। কোয়ালিটি শিক্ষক নিয়োগ কীভাবে আমি বললাম সেটা, এবং তার সাথে ট্রেনিং দিতে হবে।
আমাদের সমাজে কি হয়, আমি ব্যাচেলার পাস করলাম, ভালো রেজাল্ট করলাম, অথবা আমি পলিটিক্যালি অ্যালাইন্ড হলাম, আমি শিক্ষক হিসেবে জয়েন করলাম, পরের দিন আমাকে বললো তুমি যাই ক্লাসে পড়ানো শুরু করো। জি। দিস ইজ নট রাইট। আমি আমার একজন শিক্ষককে তৈরি করতে হবে, সেই ব্যবস্থা তৈরি করা। সিমিলারলি আমাদের যে প্রাইমারি স্কুল এবং হাই স্কুল শিক্ষা আছে, সেখানের জন্য দুটা ট্রেনিং আছে, আমরা বলি পিটিআই ট্রেনিং এবং বিএড ট্রেনিং। জি। এই ট্রেনিংগুলো নিয়ে আমার রিসেন্টলি এক্সপ্লোর করার অপরচুনিটি হয়েছে। আচ্ছা, কি এক্সপেরিয়েন্স? এই ট্রেনিংগুলোর সেই আমাদের পুরান যে মডেল আছে সেটা দিন দিন অনেক অবনতির দিয়ে গেছে। আচ্ছা। আমাদের এই যে আপনি বলেন আধুনিক শিক্ষা ব্যবস্থায় যেভাবে আমাদের গড়া উচিত সেটা হয় না, এবং আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো গবেষণা হয় না। আপনি জানেন কিছুদিন আগে আমাদের একটি নতুন কারিকুলাম আগের সরকার মানে ইন্ট্রোডিউস করা হয়েছিল। আমি যখন এটা জানলাম, আমি একটু শোনার চেষ্টা করলাম, আমি সারপ্রাইজড হয়ে গেছি। ওই নতুন কারিকুলাম নিয়ে কোনো ধরনের পাইলট, কোনো ধরনের ইভালুয়েশন যে আমার আগের ব্যবস্থার চেয়ে নতুন ব্যবস্থা কোথায় কোথায় ভালো, কোথায় কোথায় খারাপ, কোনো ধরনের রিসার্চ ইভালুয়েশন ইমপ্লিমেন্টেশন না করে সরাসরি এটাকে লঞ্চ করে দেওয়া হয়েছে, এবং 2 দিনের ট্রেনিং দিয়ে শিক্ষকদেরকে বলছে এটা পড়ানো শুরু করো। আপনি কি বুঝতে পারতেছেন যে একটা শিক্ষা ব্যবস্থা হচ্ছে একটা জাতির মেরুদণ্ড। সেই জাতিকে, সেই মানুষগুলোকে আমরা তৈরি করব আমার দেশের ইকোনমির জন্য, ডেভেলপমেন্টের জন্য। সেই জায়গায় যদি আমরা কম্প্রোমাইজ করি, জাতি হিসাবে আমাদের আর যাওয়ার কোনো জায়গা থাকে না। সো আমি এখানে যে কথা বলবো, কোয়ালিটি এবং কোয়ান্টিটি যদি এনশিওর করতে হয়, আমাদের আগের সরকারের মানে যে সরকারটা আসবে, নতুন সরকার, সেখানে নাম্বার 1 হচ্ছে লিডারশিপ। যিনি শিক্ষামন্ত্রী হবেন তার শিক্ষা সম্পর্কে ভালো নলেজ, ক্যাপাসিটি থাকতে হবে, এবং ওনার সাথে যে টিমটা কাজ করবেন সরকারের ভিতরে, সবাইকে শিক্ষাকে বুঝতে হবে। এবং এই শিক্ষা মানে ওই শিক্ষা না শুধু আমি ইউনিভার্সিটি খুলবো, মেডিকেল কলেজ খুলবো, আর আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, গ্রাজুয়েট বানাবো, সার্টিফিকেট দেবো। নো, আমার শিক্ষা হতে হবে স্কিল ড্রিভেন। সো এই জন্য আমাদের আগামীর শিক্ষা ব্যবস্থা হতে হবে আমরা কর্মক্ষম জনশক্তি তৈরি করব, আমরা বেকার প্রোডাকশন করতে চাই না। আর যারা এই মুহূর্তে অলরেডি গ্রাজুয়েট হয়ে গেছেন তাদের জন্য হোলিস্টিক স্কিল ড্রিভেন ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে, যেন যারা আজকে বেকার তাদের স্কিল হয় এবং তারা কাজ করতে পারে। ইন্টারেস্টিংটা বলি, এই যে আমাদের 50 লক্ষ থেকে 1 কোটি ইউথ আছে এই মুহূর্তে, তাদেরকে যদি আমরা ডিজিটালি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন স্কিলে বেসিক থেকে অ্যাডভান্স ট্রেন করতে পারি, তাহলে বাংলাদেশে আগামীতে গার্মেন্টসের মতো এআই কুড বি দ্য অ্যানাদার এক্সপোর্ট সেক্টর উইথ আওয়ার ইউথ, এবং তাদের ব্রেনটা ইউজ করে আমরা এআই ড্রিভেন সলিউশন যদি এক্সপোর্ট করতে পারি, তাহলে বাংলাদেশে আগামী 5 বছরে এআই এর মার্কেটটা হবে $15 ট্রিলিয়ন। আমি আমার আরো কতগুলো পডকাস্টে আমি বলেছি, এই $15 ট্রিলিয়ন যদি 1% আমরা অ্যাচিভ করতে পারি, তাহলে $150 বিলিয়ন এখানে আনা সম্ভব। তার মানে আমরা কিন্তু আগামী সরকার যদি চায় এই আমাদের ইউথদেরকে সত্যিকারের স্কিল করে $150 বিলিয়ন ইকোনমি আমরা এক্সপোর্ট করতে পারি। সেটার জন্য প্রপার ওয়েটা কি হতে পারে স্যার? কারণ যেটা বলছিলেন যে আমাদের কথায় কথায় উঠে এসেছে যে আমাদের অশিক্ষিত বেকারের চাইতে শিক্ষিত বেকার অনেক বেশি। শিক্ষিত বেকারদেরকে আমরা, যেহেতু তারা আসলে আরও অনেক বেশি ডেসপারেট, কারণ আমরা ধরে নিচ্ছি যে শিক্ষিত বেকার যারা, তারা একটা জীবনের টাইম স্পেন্ড করেছে সেই শিক্ষার পিছনে হয়তো বা তাদের অনেক কষ্টও হচ্ছে, ইনকার হয়েছে, ইভেনচুয়ালি তারা কোনো হচ্ছে সেখান থেকে কোনো আউটপুট পাচ্ছে না, কোনো বেনিফিট পাচ্ছে না। দে আর ভেরি ডেসপারেট। এই ডেসপারেশনের সুযোগ নিয়ে কিন্তু আমরা দেখছি যে অনেক ধরনের স্কিল সেন্টার আমরা যেগুলো বলছি যে গড়ে উঠছে, সেটা অফলাইনে হোক অনলাইনে হোক, বিভিন্ন পরিমাণের টাকা চার্জ করছে। এবং এই শিক্ষিত বেকার যারা আছে তারা আউট অফ ডেসপারেশন প্রায় দেখা যায় এই স্কিল সেন্টার, এইটা ওটা সেটা, এইখানে হয়তোবা তারা কোনো একটা সাবস্ক্রিপশন নিচ্ছে, ওইখানে তারা হয়তোবা কোনো একটা ট্রেনিং নিচ্ছে, কিন্তু এর পরবর্তীতে আসলে সেটার কোনো ফলপ্রসূ আউটকাম আমরা আসলে দেখতে পাচ্ছি না মার্কেটে। তো ইন দ্যাট কেস, এবং তারা আরও বার্ন আউট হচ্ছে, কারণ অলরেডি তারা একটা শিক্ষিত বেকার হওয়ার সময় তারা হচ্ছে কিছু পরিমাণ টাকা তারা খরচ করে ফেলেছে, এখন তারা হয়তো আবার ক্যারিয়ার অন্য
অন্য কিছু করতে যাচ্ছে, সেখানে আবার টাকা ঢালছে, কিছুই হচ্ছে না। তো এই যে কিছু হচ্ছে না, এখান থেকে বের করার দায় এবং দায়িত্ব তো সরকারেরই, আগামী যে সরকার আসবে। তো আমি যদি বলি যে এই যে হিউজ পরিমাণ আপনার শিক্ষিত বেকার আছে, আনস্কিল্ড অথবা সেমি স্কিল্ড আমরা যদি বলি, এদেরকে আসলে সেন্ট্রালি পলিসি লেভেলে বলেন বা এক্সিকিউশন লেভেলে বলেন, সরকার কি করবে যাতে তারা একটা প্রপার প্ল্যাটফর্ম পায় তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য এবং ক্যারিয়ার গড়বার জন্য, সেটা লোকালি হোক, গ্লোবালি আপনি যেরকম বললেন সেরকম হোক। আমাদের একটা ওভারঅল অ্যাকাউন্টেবল ইকোসিস্টেম ডেভেলপ করতে হবে। তাহলে সেটা কিভাবে সম্ভব? জি, আমি একটা কথা আগেও বলছি, আবারও বলি, আমাদের এই প্ল্যানিং ইমপ্লিমেন্টেশনগুলো হচ্ছে সব আমাদের ক্যাপিটাল সেন্ট্রিক, জি, টপ ডাউন। জি, আমাদের প্ল্যানটা ঢাকা থেকে হয়, সেটা যখন নিচে নামতে নামতে সেটা আসলে মানে হারিয়ে যায় আর কি। এই জন্য আমি একটা কথা বলি, বটম আপ অ্যাপ্রোচ। আমাদের এই যে ট্রেনিংয়ের জন্য একটা হোলিস্টিক অ্যাপ্রোচ তৈরি করে আমরা বিভিন্ন রুরাল এরিয়াতে এটাকে পাইলট করব। পাইলট করব কিসের বেসিসে? এখানে আমি একটা কথা বলি, আমাদের আরেকটা সমস্যা আছে, আমরা সবাইকে দিয়ে সব কিছু করাতে চাই। আমি আমার বাচ্চাকে ডাক্তার বানাতে চাই, আপনি আপনার বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানাতে চান। সো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমার বাচ্চা বা আপনার বাচ্চা কি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায় কিনা, তাদেরকে আমরা কোনোদিন কি কোশ্চেন করছি? এটার জন্য সবচেয়ে বড় দরকার হচ্ছে আসলে জানা, যাকে আমি ট্রেন করব সে কি হতে চায়। আমাদের সমাজ ব্যবস্থায় প্রথমে আমরা যদি চিন্তা করি যে একটা ইউথ বা জেনজি সে কি হতে চায়, তার মানে তার ইন্টারেস্টটা কোথায়, সেই ইন্টারেস্টের জায়গাটা যদি আমরা খুঁজে বের করতে পারি, তাহলে আমরা কিন্তু পাবো তাকে কি ধরনের ট্রেনিং দিতে হবে। জিনিসটা হচ্ছে, আপনি মার্কেটিংয়ে যখন কাজ করেন, ডিমান্ড ড্রিভেন সাপ্লাই তৈরি করেন, সাপ্লাই ড্রিভেন ডিমান্ড তো তৈরি করেন না। তো আমি যদি আপনাকে মার্কেটিং এর ভাষায় বলি, আমাদের শিক্ষা ব্যবস্থাটা ছিল সাপ্লাই ড্রিভেন ডিমান্ড, কিন্তু হইতে হবে ডিমান্ড ড্রিভেন সাপ্লাই। সো আমরা এখানে এই কোশ্চেনটার সাথে আমরা একটা যদি এরকম গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নেয়, আমাদের শিক্ষা মন্ত্রণালয়, আমাদের মানে আইসিটি মন্ত্রণালয়, আমাদের মিনিস্ট্রি অফ ইউথ এবং আদার যে রিলেভেন্ট মিনিস্ট্রি আছে, সবাই মিলে তারা যে একটা মানে উদ্যোগ নেয়, সেই উদ্যোগটা হচ্ছে ওনারা ফোরকাস্ট করবেন আগামী 5 বছর, আগামী 10 বছরে বাংলাদেশে এবং বিদেশে এক্সপোর্ট করার জন্য কোন সেক্টরে কি পরিমাণ লোক লাগবে। ধরেন নার্স, বাংলাদেশের আগামী 5 বছর 10 বছরে কি পরিমাণ নার্স লাগবে এবং কি পরিমাণ নার্স আমি এক্সপোর্ট করতে পারবো বিদেশে। এভাবে প্রতিটা সেক্টর নিয়ে যদি আমরা অ্যানালাইসিস করতে পারি এবং আমরা যদি একটা এআই মডেল তৈরি করতে পারি, এআই মডেলটা কি হবে? এআই মডেলটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে অ্যাসেস করবে, তার সাইকোমেট্রিক অ্যাবিলিটি, তার কগনিটিভ অ্যাবিলিটি, তার পার্সোনালিটি এবং তার ইন্টারেস্ট। এখান থেকে বের হবে সে কি নার্স হতে চায়, নাকি ডাক্তার হতে চায়, নাকি সে ইঞ্জিনিয়ার হতে চায়, না সে বিজনেস করতে চায়, না উদ্যোক্তা হতে চায়। এই যে জিনিসটা বললাম, এই উদ্যোগটা হয়তো আমরা এখন বেকারদের দিয়ে শুরু করতে পারি, গ্রাজুয়ালি এটা ইউনিভার্সিটিতে নিয়ে যাব। তাহলে ইউনিভার্সিটি পাশ করার আগে ছেলেটা জানবে তার কোন স্কিলগুলো শেখা উচিত তার কেরিয়ার করার জন্য। সিমিলারলি ইন্টারমিডিয়েট পাশ করে জানবে তার কোন সাবজেক্ট পড়া উচিত তার ইন্টারেস্ট অনুযায়ী, এবং আমাদের যে হাই স্কুল থেকে আমরা যে সায়েন্স আর্টস কমার্স চুজ করি সেটা। তাহলে এই ধরনের একটা এআই বেসড ডেটা ড্রিভেন মডেল যদি আমরা ক্রিয়েট করতে পারি, তাহলে আমাদের কি হবে জানেন? আমার যে প্যাশনটা আছে সেই প্যাশনে আমি যখন ড্রিভেন হব, তখন কিন্তু আমি কিন্তু টায়ার্ড হব না। আপনি তখন হিউম্যান পোটেনশিয়ালটাকে আনলক করতে পারবেন। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কোয়ালিটি এডুকেশনের কথাটা যদি বলি, এটা কিন্তু অত সহজ না এস্টাবলিশ করা। আপনি সারা বাংলাদেশে ইউনিফর্মলি কোয়ালিটি টিচিং, কোয়ালিটি ডেলিভারি এনশিওর করবেন, এটা নিয়ার টু ইম্পসিবল। তো তাহলে কি করতে হবে? আপনি জানেন নর্ডাম কলেজের পড়াশোনা খুব ভালো হয়, ওইখানে হাই কোয়ালিফাইড টিচারগুলো থাকে, রাইট? তাহলে এই যে নর্ডাম কলেজকে আমরা এন্ডোর্স করি, কেন এন্ডোর্স করি? কারণ নর্ডাম কলেজে যারা পড়ে তারা বুয়েট, ঢাকা মেডিকেল, ইউনিভার্সিটি সব জায়গায় চান্স পায়, কিন্তু আমার গ্রামের ছেলের মধ্যে সে চান্স পায় না। তার রিজনটা হচ্ছে তার যে ডেলিভারি অফ দ্য এডুকেশন এবং কোয়ালিটি শিক্ষক সেটা নাই। আগামী গভর্নমেন্ট একটা কাজ খুব সহজে করতে পারে। আপনি সালমান খানের নাম শুনছেন, খান একাডেমির নাম শুনছেন। উনি কি করছেন? উনি পড়াশোনাটাকে অনলাইনে নিয়ে আসছেন, রাইট? তাহলে উনি কি করছেন? উনি প্রত্যেকটা টপিকের উপর লেকচার তৈরি করছেন এবং এই লেকচারটা ইউটিউবের মাধ্যমে সারা পৃথিবীতে চলে গেছে। এবং উনি ওইখানে একটা নতুন কনসেপ্ট দিয়েছেন, ফ্লিপড ক্লাসরুম, যে ক্লাসরুমে এই ধরনের লেকচার চলবে
আমাদের শিক্ষকরা ওই লেকচার যখন চলবে একটা নির্দিষ্ট টাইম পর পর পজ দিবে, ছাত্রদের কোশ্চেন থাকলে সেটা আনসার দিবেন। তাহলে আমাদের সকল শিক্ষক টিচারের পাশাপাশি ফ্যাসিলিটেটর হয়ে যাবে। তাহলে জিনিসটা কি হবে, আমরা যদি বাংলাদেশের যেই স্যার সবচেয়ে ভালো ফিজিক্স পড়াতে পারেন, যেই স্যার সবচেয়ে ভালো কেমিস্ট্রি পড়াতে পারেন, যেই স্যার সবচেয়ে বেশি ভালো ম্যাথ পড়াতে পারেন, এই ধরনের টিচারদের একটা পুল যদি ক্রিয়েট করি, তাদের ওই ইন্টারেক্টিভ লেকচারগুলো আমরা যে ভিডিও তৈরি করতে পারি, এবং এই ভিডিও লেকচারটা আমাদের এনসিটিভি যিনি আছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে সারা বাংলাদেশে একটা ন্যাশনাল ডিজিটাল কারিকুলাম অ্যান্ড লেকচার ডেলিভারি যদি আমরা ক্রিয়েট করতে পারি এবং একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করি, ওই প্ল্যাটফর্ম মাধ্যমে প্রতিটা স্কুলে ওই লেকচারটা ডেলিভার হবে এবং নির্দিষ্ট টাইম পর পজ হবে এবং শিক্ষক কোশ্চেন করবেন। এতে করে কি হবে, আমাদের ছাত্রদের এই যে ইনইকুয়ালিটি, যেটা শহর এবং গ্রামের ইনইকুয়ালিটি, সেটা অনেকাংশে কমে যাবে। এবং তাতে করে কি হবে, আমাদের সেই কুড়িগ্রামের ছেলেটাও নটরডেমের পড়াশোনা পাবেন। আপনি জানেন কোর্সেরা বা ইউডেমি, আপনি কি দেখতেছেন, আপনি বাংলাদেশে বসে হার্ভার্ডের কোর্স করতে পারতেছেন। তাহলে বাংলাদেশে বসে যদি আপনি হার্ভার্ডের কোর্স করতে পারেন, আপনি কেন কুড়িগ্রামে বসে নটরডেমের কলেজের ক্লাসের কোর্স করতে পারবেন না? এটা কিন্তু অনেক কঠিন কাজ না। আমার আগামী সরকারের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, ওনারা যেন কোয়ালিটি এডুকেশন আর ডিজিটাল টেকনোলজি এবং এআইকে ইউজ করেন ফর কোয়ালিটি এডুকেশন ডেলিভারি ফ্রম প্রাইমারি স্কুল টু হাই স্কুল টু কলেজ টু ইউনিভার্সিটি। এই কাজটা করবেন এবং স্কিল বেসড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, স্কিল বেসড ডিগ্রি, এবং আমাদের টার্সিয়ারি এডুকেশনের যে সংস্থা আছে ইউজিসি, এটাকে আমি মনে করি নতুন করে সাজাতে হবে। আমাদের ইউজিসি এবং আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এটা আমার কাছে মনে হয় অনেক সেকেলে। আমরা এই এআই এবং ডিজিটালের যুগে, যেখানে চায়না ক্লাস 6 থেকে এআই এডুকেশন দিচ্ছে, আমেরিকাতে কিন্ডারগার্টেন থেকে এআইকে উদ্বুদ্ধ করছে, আমাদের এখানে সেটা বসে থাকলে চলবে না। কিন্তু আমি একটু বলতে পারি, আমাদের আগামী সরকার যদি জেনজিদের নিড এবং সামনে আসতে জেন আলফা, এই দুই পক্ষের নিড যদি বুঝতে না পারেন, তারা যদি কোয়ালিটি এডুকেশন এবং স্কিল বেসড এডুকেশন এবং এমপ্লয়মেন্ট ক্রিয়েশন না করতে পারেন, জেন আলফা কিন্তু আমাদের শিক্ষকদেরকে ছাড়বে না। আমি আপনাকে বলবো, আমাদের শিক্ষকরা, আমরা যদি নিজেদেরকে সত্যিকারের শিক্ষক হিসেবে এস্টাবলিশ না করতে পারি, আমাদের সরকার যদি আমাদের শিক্ষকদেরকে সত্যিকারের শিক্ষক হতে সহযোগিতা না করেন, জেন আলফা এসে আরেকটা রেভলিউশন করবে কোয়ালিটি এডুকেশনের জন্য, এমপ্লয়মেন্টের জন্য। স্যার, কথায় কথায় আপনি বিসিএস এর কথা বলছিলেন, তো বিসিএস নিয়ে তো আমরা আসলে ইউথদের ভিতরে স্পেশালি জেনজিদেরকে দেখি যে প্রায়ই অনেক ধরনের বিভিন্ন মিম, ট্রোল এগুলো হয় যে বিসিএস এ কী ধরনের প্রশ্ন জিজ্ঞেস করছে বা কী ধরনের কোয়েশ্চেনগুলো আসছে। তো আমরা যেহেতু আমাদের বিসিএসটা আসলে সরকারি চাকরির ক্ষেত্রে আসলে খুবই ইম্পর্টেন্ট একটা মাইলস্টোন, এবং আমাদের আজকের এই পডকাস্টটা তো শুধুমাত্র শিক্ষা নিয়ে না, শিক্ষা পরবর্তী ক্যারিয়ার নিয়ে। আমি যদি এখন সরকারি চাকরির ক্যারিয়ারের ক্ষেত্রে বলি, তাহলে বিসিএস এর এই পরীক্ষা এখন যেই ব্যবস্থাটা আছে, এই ব্যবস্থাটাকে আসলে প্রযুক্তিগতভাবে কিভাবে চেঞ্জ করা উচিত বলে আপনি মনে করেন, যাতে আমরা, যেটা আপনি বলছিলেন যে যেই মেধাবী এবং যেই সুইটেবল যেই পার্সনটা যেখানে যাওয়া দরকার, সেটা শুধু শিক্ষক হিসেবে না, অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে অন্য যে কোনো রোলে ক্যারিয়ার করবার জন্য দরকার, সেখানে যাতে যায়, এই পরীক্ষা ব্যবস্থাটাকে আসলে কিভাবে চেঞ্জ করবেন প্রযুক্তি দিয়ে? আপনি জানেন, আমাদের পাবলিক সার্ভিস কমিশন একটা বিসিএস প্রসেস কমপ্লিট করতে ওনারা 1 বছরের বেশি সময় নেন। জি, আমি দেখেছি যে একজন একটার ভাইভা দিয়ে পরেরটা রিটেন দেন, তারপর আবার আরেকটা রিটেন দেন, 3টা বিসিএস এ তিনি একবারে অ্যাপিয়ার করেন। এটা কেন জানেন? রিস্ক মিটিগেশন। এটার কারণটা হচ্ছে আমরা এখনো সেকেলে ম্যানুয়াল পদ্ধতিতে বসে আছি। জি, আপনি জানেন এখন এজেন্টিক এআই যুগে আমরা বাস করি, রাইট? আপনি ধরেন বিসিএস এ 3 লাখ 5 লাখ লোক অ্যাপ্লাই করে, ওনারা প্রত্যেকটা জিনিস ম্যানুয়ালি করার চেষ্টা করেন, কোনো দরকার নাই। আপনি জানেন, আমরা রিসেন্টলি একটা আমাদের ইউনিভার্সিটিতে একটা এজেন্টিক এআই তৈরি করছি। আচ্ছা, সেই এজেন্টিক এআইটা হচ্ছে, আপনি আপনার যে জব ডেসক্রিপশন সেটা দিবেন, দিলে এআই সেই জব ডেসক্রিপশন অনুযায়ী সে বিভিন্ন ক্রাইটেরিয়া সেট করবে। আপনি সেখান থেকে নাম্বার সেট করে দিবেন, আপনি কোন ক্রাইটেরিয়াতে কত নাম্বার দিতে চান, তার শিক্ষাগত যোগ্যতায় কত % দিবেন, তার স্কিলে কত % দিবেন, তার আদার কারিকুলার অ্যাক্টিভিটিসে কত দিবেন।
আপনি সেট করে দিলেন। এবং আপনি যদি চান কোনো স্পেশাল ইন্ডিকেটর সেট করবেন যে এখানে আমি সিলিং দিয়ে দিব, এর বেশি দিব না, এই সব কিছু দিয়ে আপনি ফুল একটা এআই এজেন্ট তৈরি করবেন অ্যাজ অ্যান ইভালুয়েটর। আচ্ছা, এরপরে আপনি যদি ওই এজেন্টের মধ্যে 1 লক্ষ সিবি দিয়ে দেন, আপনাকে 1 লক্ষ সিবি সর্ট করতে হয়তো ম্যানুয়ালি 2 মাস লাগবে, এটা আপনাকে 2 ঘন্টার মধ্যে কাজটা করে দিবে। আচ্ছা, করে দিয়ে আপনার জব ডেসক্রিপশনের সাথে যে ক্যান্ডিডেট সবচেয়ে বেশি অ্যালাইন সেই জিনিসটা আপনাকে দিয়ে দিবে। আপনি দেখেন, আপনি 1 বছর ধরে লম্বা বিসিএস এর প্রসেসটাকে এআই ড্রিভেন টেকনোলজিতে আপনি ইউজ করেন, 1 মাসে করে ফেলতে পারবেন। জি, আমাদের সরকারে যে জিনিসটা আমি খুব দেখি, আমাদের লোক দরকার একটা সংস্থাতে, আমরা তখন রিকোয়ারমেন্ট দেই, সেই রিকোয়ারমেন্ট যায় হচ্ছে পিএসসির কাছে, পিএসসি লোক নিয়োগ করে আমাকে লোক দিতে 2 বছর চলে যায়। জি, আমার মনে হয় ওই 2 বছরের মধ্যে আমার রিকোয়ারমেন্টটা অবসোলিউট হয়ে যায়। জি, এই যে আমাদের অনেক লম্বা প্রসেস, জি, এই প্রসেস থেকে আমাদের এখনই যদি বের না হই এবং আগামী সরকার যদি এই প্রসেস থেকে বের হওয়ার জন্য উদ্যোগ না নেয়, আমরা এই বাংলাদেশ, আমাদের যে লেবার ইকোনমি আছে সেখান থেকে আমরা কি বলছি, নলেজ ইকোনমিতে যাব। আমরা একটি মেরিটোক্রেটিক সোসাইটি, জি, রাইট? আপনি আমেরিকাকে বলা হয় মেরিটোক্রেটিক সোসাইটি, রাইট? আমরা সে জায়গায় যেতে হয়, আমাদের প্রত্যেকটা সেক্টরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং টেকনোলজি ইউজ করতে হবে এবং এটা রাইটলি ইউজ করতে হবে। আমরা কিন্তু টেকনোলজি ইউজ করতে গিয়ে মিস ইউজ করে ফেলি জি, এবং সেই কাজটার কারণে আমরা অনেক সময় টেকনোলজির অ্যাডভান্টেজ না নিতে গিয়ে আমরা হার্ম ক্রিয়েট করি। জি, তো সেই জন্য আমি বলবো আগামী সরকার এডুকেশন, এমপ্লয়মেন্ট, এই সব জায়গাতে এআই এবং টেকনোলজি ইউজ করে কিভাবে সরকারের প্রোডাক্টিভিটি, এফিসিয়েন্সি, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি জি, এইগুলো এনশিওর করবে। এগুলো যদি এনশিওর না করতে পারে তাহলে আমাদের মানে অদূর ভবিষ্যতে আমরা খুব ভালো ধরনের সাকসেস হতে পারবো না। আমি খুব পজিটিভ হতে চাই। আমি মনে করি আমার সরকারি দল, বিরোধী দল সবাই মিলে নেক্সট 5 ইয়ার্স নতুন বাংলাদেশ গড়তে সাহায্য করবে এবং টেকনোলজি এবং এআইকে তারা টুল হিসেবে ইউজ করবে তাদের প্রোডাক্টিভিটি, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এবং এফিসিয়েন্সির জন্য। জি স্যার, আমরাও সেটা হচ্ছে আশা করি। আমরা প্রায় শেষের দিকে অনুষ্ঠানে। তো আমরা যেহেতু স্যার আপনি কথায় কথায় অনেকবারই স্কিল এবং স্কিলড ইকোনমি, স্কিল রিসোর্সেসের কথা বলছিলেন। কিছুক্ষণ আগে বললেন যে লেবার ইকোনমি থেকে আমরা একটা নলেজ ইকোনমিতে ট্রান্সফর্ম হতে চাই। তো সেটার বেসিসে একটা শেষ কোয়েশ্চেন দিয়ে করবো যে শিক্ষা বলতে তো আসলে শুধুমাত্র আমাদের অনার্স, মাস্টার্স, পিএইচডি যারা করেন তারা না। আমাদের স্কিল ডেভেলপমেন্টে যদি বলি, আমাদের যারা প্রবাসী বাঙালি আছেন, যারা আমাদের একটা হিউজ পরিমাণ পপুলেশন আছেন, যারা হয়তোবা স্কুলে হয়তোবা প্রাইমারি পাস করেই তারপর জবে ঢুকে গেছেন বিভিন্ন ফ্যাক্টরিজ অ্যান্ড আদারওয়াইজ, সেখানেও দেখা যাচ্ছে যে আমাদের হয়তোবা তাদের নিজ নিজ ক্ষেত্রে স্কিল যেভাবে ডেভেলপ করা দরকার ছিল সেভাবে হয়তোবা হচ্ছে না। আমরা অনেক মানুষকে ঠিকই বাইরে পাঠাচ্ছি অ্যাজ হিউম্যান রিসোর্সেস, কিন্তু সেই হিউম্যান রিসোর্সটা অন্য দেশের হিউম্যান রিসোর্সের তুলনায় আসলে অনেকেই পিছিয়ে পড়ছেন। তারা এই জন্য বেতন পাচ্ছেনও অনেক কম, অনেক কষ্টও করছেন, কিন্তু সেই অনুযায়ী কিন্তু তাদের আউটপুটটা আসছে না। সুতরাং যতটুকু আসলে আমাদের ইকোনমিতে অ্যাড হওয়ার কথা ছিল তাদের কন্ট্রিবিউশন থেকে, বোথ ইনসাইড দ্য কান্ট্রি অ্যান্ড আউটসাইড দ্য কান্ট্রি, সেই কন্ট্রিবিউশনটা হয়তো বা 1/3 আর 1/4 হচ্ছে। এদের যদি স্কিল ডেভেলপমেন্ট আমরা করতে চাই এবং সেখানে প্রযুক্তিগত কোনো ধরনের সমাধান আমরা আশা করি টু সেভ টাইম, সেভ কস্ট, তাহলে সরকারের প্রতি আপনি কি অ্যাডভাইস দেবেন? এখানে 2টা জিনিস আমি একটু বলি। আমাদের এই লেবার যারা বিদেশে যায় জি, তাদের এখানে 2টা জিনিস। একটা হলো তারা ভালো এডুকেশন পায় না, তারা হয়তো প্রাইমারি হাই স্কুল শেষ করছেন জি, কিন্তু এডুকেশনটা ভালো না। আরটা হলো আমাদের এই যে ম্যান পাওয়ার বিজনেসটাতে দুর্বৃত্তায়ন, জি, এই 2টাকে আমাদের রিজলভ করতে হবে। এবং রিজলভ হওয়ার জন্য 1 নম্বর হচ্ছে আমি প্রথমে যেটা বলছি, আমাদের লোকাল ইনিশিয়েটিভ নিতে হবে কিভাবে আমরা বিভিন্ন ধরনের স্কিল তৈরি করতে পারি এবং স্কিলটা কিন্তু সত্যিকারের স্কিল। জি, আমাদের স্কিলের নামে যে প্রোপাগান্ডা চালানো হয়েছে আগে, এটা বন্ধ করতে হবে এবং আমাদের যে ম্যান পাওয়ার এক্সপোর্ট সে জায়গার মধ্যে অ্যাকাউন্টেবিলিটি আনতে হবে এবং ডিজিটাল টেকনোলজি এবং এআই এখানে অনেক বড় ভূমিকা পালন করতে পারে। এবং তার সাথে আপনি যে কথাটা বলছেন যে আমি আমার মিডল ইস্টে থাকার অভিজ্ঞতা হয়েছে। জি, তো আমি যখন মিডল ইস্টের একটা ইউনিভার্সিটিতে আমি যখন চাকরি করি তখন লোকজন আমাকে দেখে বলতো ইউ আর ফ্রম ইন্ডিয়া, কারণ আমি ইউনিভার্সিটির শিক্ষক। তার মানে কি, ওইখানে পারসেপশনটা হচ্ছে যে লেবার মানে হচ্ছে বাংলাদেশি, সুপারভাইজার আর বড় বড় পজিশনের মানে হচ্ছে বিদেশি।
এটার কারণটা হচ্ছে আমরা আমাদের এই যারা বিদেশে যায় ইউথ তাদেরকে আমরা ট্রেন করি না। এখানে দুইটা ট্রেনিং দরকার, একটা হচ্ছে তার ল্যাঙ্গুয়েজ ট্রেনিং, আরটা হচ্ছে তার স্কিল ট্রেনিং। আপনি যদি আমাদের দেখেন প্রচুর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট আছে, এদেরকে যদি আমরা ভালোভাবে ট্রেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে তৈরি করতে পারি তাহলে কিন্তু আমরা মিডল ইস্ট হইতে অন্য জায়গায় আমরা ভালো ভালো পজিশনে আমরা হিউম্যান রিসোর্স এক্সপোর্ট করতে পারবো। নার্স বলেন, কেয়ার গিভার বলেন, অন্য কিছুতে বলেন করতে পারবো। তার মানে কি, আপনি শ্রীলঙ্কা যদি দেখেন, শ্রীলঙ্কান একটা ছেলে বা মেয়ে সে হাই স্কুলে পড়লে যে লেভেলের ইংলিশ বলতে পারে আমাদের ইউনিভার্সিটি লেভেলে পড়লেও সেটা বলতে পারে না। আবার কি, আমরা শিক্ষা ব্যবস্থা ঠিক না করলে আমরা কোনো জায়গায় কিছু করতে পারবো না। আমরা আসলে যেভাবে পারছি হিউম্যান রিসোর্স এক্সপোর্ট করছি, এই জিনিসটাকে একটা স্ট্রাকচার্ড ফরম্যাটে আনা উচিত। এবং মোস্ট ইম্পর্টেন্টলি লিডারশিপ। আপনি দেখেন আমি প্রতিবারই একটা কথা বলছি, লিডারশিপ। আপনি দেখেন লিডার যদি ভালো হয় অর্গানাইজেশন গ্রো করে। লিডারকে হতে হবে ভিশনারি, লিডারশিপ হতে হবে ভেরি মাচ ট্রান্সপারেন্ট, এবং সে কারো পক্ষ হয়ে কোনো ডিসিশন নেবে না। তার একটাই পক্ষ, বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ। তো আমি বলবো আমরা অনেক সময় ভুল করি যে আমরা আমাকে ভালোবাসার চেষ্টা করি। আমি বলি আপনি বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের মানুষকে ভালোবাসেন, আপনি বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের একজন, আপনাকে ইন্ডিভিজুয়ালি ভালোবাসা লাগবে না। আমাদের প্রত্যেকটা লিডার যদি এইভাবে নিজেদেরকে চিন্তা করতে পারেন এবং তারা প্রত্যেকটা ডিসিশন নেওয়ার সময় এই জিনিসটা যদি চিন্তা করেন, মাথায় রাখেন, তাহলে আমি মনে করি আমাদের যে স্বপ্নগুলো সবগুলো খুব ইজিলি বাস্তবায়ন করা সম্ভব। রাইট পিপল ইন এ রাইট প্লেস, সো দেন আমরা আসলে নন স্টেবল বাংলাদেশকে আসলে আবিষ্কার করতে পারবো। জি জি, ইনশাআল্লাহ স্যার, আমরাও সেটা আশা করি যে আগামী সরকারে যেই আসবেন তিনি সবার উপরে বাংলাদেশকে ভালোবাসবেন, বাংলাদেশই থাকবে তার প্রায়োরিটি। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের এমপ্লয়মেন্ট, বাংলাদেশের ইউথদের চিন্তা ভাবনার রিফ্লেকশন হচ্ছে সেখানে থাকবে, সেই আশাই আমরা করছি। আমরা আশা করি এই এপিসোডটা যারা দেখছেন তারাও আমাদের সাথে একমত হবেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যেই ধরনের পরিবর্তনগুলো অতীব জরুরি, কারণ আমরা অনেক দিন ধরে, অনেক বছর ধরেই অনেক খারাপ অবস্থা পার করে এসেছি, সেখান থেকে উত্তরণের সময় এখন। সেই অনুযায়ী যা যা কিছু করা দরকার সেগুলো করা হবে। এবং শুধুমাত্র শিক্ষা ব্যবস্থা, যেটা কিনা আমরা এতক্ষণ ধরেই শুনলাম, যে সার্টিফিকেট নির্ভর যাতে সেটা না হয়, কেবলমাত্র ডিগ্রি নির্ভর যাতে না হয়, সেখান থেকে তাকে প্রপারলি ইকোনমিতে হচ্ছে পুট করা, সেই ইকোনমিতে তার কন্ট্রিবিউশন এনশিওর করা, সেটা বাংলাদেশের ভেতরে হোক, বাংলাদেশের বাইরে হোক, সেই জিনিসগুলো যাতে আমরা করতে পারি। সেটা হতে পারে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে, হতে পারে এন্টারপ্রেনারশিপের মাধ্যমে, হতে পারে অন্যান্য যে কোনো ধরনের বিগ ইনভেস্টমেন্টের মাধ্যমে, সেগুলো যাতে আমরা করতে পারি, সেই আশায় থাকবে আমাদের আগামী সরকারের কাছে। আমাদের এই এপিসোডটি এখানেই আজকে শেষ হচ্ছে। পডকাস্টের আরও কিছু ইস্যু নিয়ে আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে আসবো। ধন্যবাদ।